জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আজকের আয়োজন এখন চারদিক। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন আনি। দেশ থেকে সন্ত্রাস নির্মূল না হওয়া পর্যন্ত যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্ট চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের নিষ্ক্রিয় করতেও যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এর আগে শুক্রবার রাত থেকে সারা দেশে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট। চিহ্নিত সন্ত্রাসী, শীর্ষ সন্ত্রাসী, অস্ত্র ব্যবসায়ী ও ৫ আগস্টে ছাত্র জনতার খুনিদের বাড়ি বাড়ি গিয়ে খুঁজে বের করেছে যৌথ বাহিনী। এ সময় ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, রংপুর ও সিলেট সহ কয়েকটি জেলায় ২ শতাধিক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী। অপারেশন ডেভিল হান্টের প্রথম দিনে গাজীপুরে ৮০ জনের বেশি আটক করা হয়েছে। নোয়াখালীর হাতিয়া থেকে আওয়ামী লীগের সাবেক ইউপি চেয়ারম্যান সহ ৭ জনকে আটক করেছে যৌথ বাহিনী। এছাড়াও রংপুর ও রাজশাহীতেও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা ও সচিব অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। উল্লেখ্য, শুক্রবার রাতে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটে। এরপরই অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ডেভিল হান্ট করা হচ্ছে একটা অপারেশন যেখানে যৌথভাবে সকলে একটা ফোকাসড ওয়েতে কিছু কাজ করবেন। সে কাজের মধ্যে মূলত যে সমস্ত পকেট অফ রেমিনেন্টস থেকে দেশে স্টেবল অবস্থাকে আনস্টেবল করার চেষ্টা করা হচ্ছে, সেটাকে আমরা নিউট্রালাইজ করব এবং এর জন্য আইনানুগ পন্থায় যে ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো নেব আমরা ইনশাআল্লাহ। গাজীপুরে যারা এই ঘটনা ঘটাইছে তাদের অনেকেই আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, অনেকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং যাদের আইনের আওতায় আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। টেবিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। দেশের অন্যান্য অঞ্চলের মতো চট্টগ্রামেও চলছে অপারেশন ডেভিল হান্ট। পাশাপাশি নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো আটকের খবর পাওয়া যায়নি। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন ফয়সাল করিম। ফয়সাল, অপারেশন ডেভিল হান্ট শুরুর পর আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? সাধারণ মানুষ কি বলছে জানাবেন। মানে আমরা যেটা দেখছি যে ডেভিল হান্টের খুব বেশি প্রভাব কিন্তু চট্টগ্রামে চোখে পড়ছে না। আমরা গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখেছি এবং আমরা রয়েছে এখন নগরীর পুলিশ লাইন্স এলাকায়। এখানে পুলিশের পক্ষ থেকে আমাকে যেটি জানানো হয়েছে যে তারা শনিবার সদর দপ্তর থেকে একটি নির্দেশনা পেয়েছেন ডেভিল হান্টের ব্যাপারে এবং সেক্ষেত্রে তারা যৌথ বাহিনীর সাথে যেই অভিযান শুরু করার যে প্রক্রিয়া, সে প্রক্রিয়ায় আছেন। তো সেভাবে তারা কিন্তু শুরু করেন, তবে তাদের যে নিয়মিত যে অভিযানগুলো রয়েছে নগর পুলিশের পক্ষ থেকে সেগুলো কিন্তু চলছে এবং গত ২৪ ঘন্টায় আমরা যেটি দেখেছি নগর পুলিশের পক্ষ থেকে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন মামলায়। বৈষম্য বিরোধী যে মামলাগুলো হয়েছিল, গণ অভ্যুত্থানের সময় যে ঘটনাগুলো ঘটেছিল, হত্যা এবং যে মামলাগুলো, নাশকতার যে মামলাগুলো ছিল, সেই মামলায় কিন্তু ১৯ জনকে আটক করা হয়েছে এবং এইসব মামলায় গ্রেপ্তারের মধ্যে আমরা দেখেছি পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রয়েছেন প্রিয়তোষ চৌধুরী, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী একজন সাবেক সদস্য রয়েছেন এবং কর্ণফুলী উপজেলার ওয়ার্ড আওয়ামী লীগের একজন সভাপতি রয়েছেন এবং এরকম কিন্তু মোট ১৯ জনকে আটক করা হয়েছে যারা গণ অভ্যুত্থানের সময় নাশকতার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। এবং পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে তারা আসলে এই অপারেশন ডেভিল হান্টকে ঘিরে যে বিষয়টিতে মূলত প্রাধান্য দিচ্ছেন যে নগরীর পরিস্থিতিটাকে, নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অনেক বেশি সহনীয় রাখা এবং যারা জনগণ আছেন তাদের যে প্রত্যাশা, তারা বলছেন যে এই ডেভিল হান্টের মধ্য দিয়ে চট্টগ্রাম নগরীতে যেই শান্তি বা সুশৃঙ্খল একটি পরিবেশ সেটি যাতে নিশ্চিত করা হয়। এবং আমরা যেটি দেখেছি গত ২ থেকে ৩ দিন আসলে চট্টগ্রাম নগরীতে তেমন কোনো নাশকতার ঘটনা ঘটেনি। বিশেষ করে আমরা মাঝে মাঝে দেখেছিলাম যে চট্টগ্রাম নগরীতে ছাত্রলীগের গোপন যে মিছিলগুলো হতো রাতে কিংবা একেবারে ভোরে, সেই ধরনের কোনো মিছিল হয়নি। তো সব কিছু মিলিয়ে আসলে যেহেতু তেমন কোনো তৎপরতা চোখে পড়েনি ছাত্রলীগ বা আওয়ামী লীগের পক্ষ থেকে, সেভাবে কিন্তু অভিযান শুরু হয়। তবে কেন্দ্রীয়ভাবে একটি যেহেতু নির্দেশনা আসবে সন্ধ্যা ৬টার পর থেকে, সেই নির্দেশনার প্রেক্ষিতে
যৌথ বাহিনী আসলে চট্টগ্রামে হয়তো অভিযান আরও জোরদার করতে পারে। এবং আমরা দেখেছি নগরীর মোড়ে মোড়ে সেনাবাহিনীর টহল দল, পুলিশের টহল দল রয়েছে এবং পুলিশের পক্ষ থেকেও জানানো হয়েছে তারা চট্টগ্রাম বন্দর কার্যক্রম কিংবা চট্টগ্রামের যে শিল্প এলাকাগুলো রয়েছে সেগুলোতে যাতে পরিস্থিতি স্বাভাবিক থাকে, সেই পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামে অপারেশন ডেভিল হান্টের সবশেষ। নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলের পক্ষে কিংবা বিপক্ষে দাঁড়াতে চায় না। দুপুরে ইসি সচিবালয়ে RFEDর বার্ষিক সাধারণ সভায় কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। সাংবিধানিক প্রতিষ্ঠানের রাজনৈতিক নিয়ন্ত্রণ বন্ধ করা না গেলে আগের মতোই অবস্থা হবে বলেও মন্তব্য করেন সিএসি। আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না, আমরা নিরপেক্ষ থাকতে চাই। আপনারা আমাদেরকে সাহায্য করবেন। যে ইলেকশন কমিশনের এত বদনাম, এত কিছু কেন হলো, 100টা কারণ বলতে পারবেন, কেউ 200টা কারণ বলতে পারবেন, কিন্তু আমার কাছে 1 নম্বর কারণ হলো পলিটিক্যাল কন্ট্রোল অফ দ্য ইলেকশন কমিশন। রাজনীতিবিদদের ইনফ্লুয়েন্স অন দ্য ইলেকশন কমিশন যদি বন্ধ করা না যায়, তাহলে দেখবেন যে আমি মনে করি যে আবার সেই পুরানো জিনিস রিপিট হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে না পারলে সরকারের প্রতি বিএনপির সমর্থন ধরে রাখা দুষ্কর হবে। প্রেস ক্লাবের সামনে এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে এমন মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। বিএনপির এই নেতা আরও বলেন, প্রশাসনের আওয়ামী দোসরদের রেখে অপারেশন ডেভিল হান্ট দিয়ে শুধু টোকাই ধরে দেশের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে না। নির্বাচন যত দেরি হবে, ভারত থেকে শেখ হাসিনার ষড়যন্ত্র তত বাড়বে বলেও জানান তিনি। 32 নম্বর সহ যত স্মৃতি বিজড়িত বাড়ি হোক না কেন, কোনো বাড়ি থেকে যদি গুম খুনের নির্দেশ দেওয়া হয়ে থাকে তবে সেসব স্থাপনা ভাঙা সঠিক হয়েছে বলেও মন্তব্য করেন জয়নুল আবেদিন ফারুক। জনগণ জানতে চায় 6 মাস পার হলো, দয়া করে বিএনপির দাবি, ন্যায্য দাবি মেনে নেন, নির্বাচন দেন। যতই বিলম্বিত হবে শেখ হাসিনার ষড়যন্ত্র আবারও শুরু হবে, আবারও সচিবালয়ে তারা আগুন দিবে, আবারও অস্থিতিশীল করে তুলবে। নির্বাচন নিয়ে যদি কেউ টালবাহানা করে তাহলে পালানোর জায়গা পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সংস্কারের নামে ভোটার তালিকায় বয়স কমানোর প্রস্তাবকে সমালোচনা করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তা খতিয়ে দেখা দরকার। জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালায় গয়েশ্বর বলেন, 6 মাস পরে সে 32 নম্বরের বাড়ি ভেঙে ফেলা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের বিরুদ্ধে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর। এতে করে আওয়ামী লীগই লাভবান হবে বলেও মন্তব্য করেন তিনি। যুদ্ধবোধ একটা সমাসন্ন, অদৃশ্য শক্তিগুলিকে দৃশ্যমান করতে হবে আমাদের ভাবনার মধ্য দিয়ে, তারপরে আরেকটা ধাক্কা দিতে হবে। একজন তো পালাইছে কাপড় পরলা, আর যারা এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করতেছে তারা পালানোর সুযোগ পাবে বলে আমি মনে করি। আমি কিন্তু ধমক দিচ্ছি না, এই সরকারকে আমি সম্মান করি, সব জ্ঞানীগুলির সমাবেশ, কিন্তু রাষ্ট্র পরিচালনার দক্ষতা নাই, সরকারের মধ্যে কোনো সমন্বয় নাই। আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক করতে রোববার সন্ধ্যা 6টা থেকে সমন্বিত কমান্ড সেন্টার কাজ শুরু করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। এ সময় তিনি বলেন, পুলিশ, বিজিবি, র্যাব, কোস্টগার্ডের সাথে সশস্ত্র বাহিনী একসাথে কাজ করবে। খুব দ্রুত আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নতি হবে। তারা কুইক রেসপন্স করবেন বলেও জানান প্রেস সচিব। রেগুলার যেগুলো আইন শৃঙ্খলা বাহিনী যেগুলো আছে, যেগুলো হোম মিনিস্ট্রির সাথে যুক্ত, পুলিশ আছে, বিজিবি আছে, তারপরে কোস্টগার্ড আছে, র্যাব আছে, এদের বাইরে যে আরও থাকবে হচ্ছে আর্ম ফোর্সেসেরও এখানে প্রতিনিধি থাকবে। এটা একটা পুরো, আপনারা জানেন আর্ম ফোর্সেস ল এনফোর্সিংয়ের কাজ করছে, তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ারও দেওয়া হয়েছে সেই অগাস্ট মাসের থেকে। তো আমরা আশা করছি যে এর ফলে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং খুব কুইক রেসপন্স করা যাবে। পুরো জায়গায় যদি দেখা যায় যে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার একটা আশঙ্কা হচ্ছে, সেখানে এই কুইক রেসপন্স করবেন তারা।
সাবেক সংসদ সদস্য বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পত্তি অর্জন ও অর্থ পাচারের অভিযোগে 4টি মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক। রবিবার বিকেলে নিয়মিত ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, শেখ আব্দুল হাই বাচ্চু, তার স্ত্রী ও সন্তানরা বিদেশি 2টি ব্যাংকের মাধ্যমে কানাডায় অর্থ পাচার করেছে বলে তথ্য পেয়েছে দুদক। 10 থেকে 12টি দেশে বাংলাদেশ থেকে অর্থ পাচার হয়েছে উল্লেখ করে মহাপরিচালক জানান, অর্থ ফেরত আনতে অনুসন্ধানী দল কাজ করছে। পাচার হওয়া অর্থ ফেরত আনার ব্যাপারে আশাবাদী দুদক। রবিবার বাংলাদেশ ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি ও স্বর্ণালংকারের খোঁজে অভিযানের পাশাপাশি ভারতীয় কোম্পানিকে অবৈধভাবে পাঠ্য বই ছাপানোর কাজ দেওয়ার অভিযোগের সত্যতা খুঁজতে এনসিটিবিতেও অভিযান হয়েছে বলে জানান আক্তার হোসেন। এখন পর্যন্ত যেই তথ্য অনুসন্ধানকারী দল উদ্ঘাটন করেছে, সেখানে কানাডায় অর্থ পাচারের 2টো ব্যাংকে অর্থ পাচারের তথ্য আমরা পেয়েছি। তদন্তকালে আরও তথ্যাদি পাওয়া গেলে সেগুলো এই মামলার সাথে সম্পৃক্ত করা হবে। নানা প্রতিকূলতা জয় করে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য চট্টগ্রামের 11 জেলার 46 জন নারীকে অদম্য নারী পুরস্কার দেওয়া হয়েছে। সকালে নগরীর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে 5টি ক্যাটাগরিতে এই পুরস্কার দেয় বিভাগীয় কমিশনার কার্যালয় ও মহিলা অধিদপ্তর। নারীদের অনুপ্রেরণার জায়গা তৈরির পাশাপাশি পুরুষদের নারীর পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করতে এই পুরস্কার দিয়ে আসছে সরকার। তৃণমূল পর্যায়ে শিক্ষা, সমাজ উন্নয়ন, কর্মক্ষেত্রে ও অর্থনৈতিকভাবে সফল হয়ে দেশের উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে অসামান্য অবদান রাখা সংগ্রামী নারীদের পুরস্কার দেওয়া হয়। অদম্য নারী পুরস্কার, আজকে যারা পুরস্কার পেয়েছেন তাদেরকে আমার অভিনন্দন, শুভকামনা। কিন্তু যারা পুরস্কার পাননি তারাও প্রত্যেকেই একজন অদম্য নারী। আপনারা যারা প্রত্যেকে এখানে বসে আছেন তারা প্রত্যেকে স্ব অবস্থানে অদম্য নারী। সিলেট মহানগর জামায়াতে ইসলামের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমি বললাম, স্যার আপনি যা করেছেন তার একটা ঝলক মাত্র বলেছি, সারা বলি নাই। নিশ্চয়ই কোনো ভালো মানুষের সন্তান। তিনি আমাকে যে সম্মান দিয়েছেন আমি নিজেকে এটার উপযুক্ত মনে করি না। আমার এই স্যার আবার করলেন কি আরেক মিরাকল। হজে যাওয়ার আগে তিনি যে তার ডায়েরিতে প্রত্যেকটা বাড়ির নাম, ঠিকানা, লোকদের নাম লিখে রেখেছেন, আমরা তো কেউ জানি না। হজে যাওয়ার আগে আমাদের 6টা গ্রাম, প্রত্যেক গ্রামে গিয়ে ওই যত বাড়িতে তিনি পানি খেয়েছেন, খাওয়া দাওয়া করেছেন, সব বাড়িতে গিয়ে বলেছেন, আমি আপনাদের রিজেক খেয়েছি, আমাকে ক্ষমা করে দিবেন। নিঃস্বার্থ এই শিক্ষক সব উজাড় করে দিলেন। এখন গিয়ে আবার মানুষের কাছে ক্ষমা চান। এই শিক্ষকদেরকে আমরা কিভাবে প্রতিদান দিব? এখানে আজকে যারা উপহার নিতে এসেছ তারা কে কে শিক্ষক হতে রাজি আছে? একটু দাঁড়াও তো দেখি। জীবনের শিক্ষক হতে চাও কে কে? দাঁড়াও না, একটু দেখি। আলহামদুলিল্লাহ, বসো, সবাই বসো। অনেক আলহামদুলিল্লাহ। আচ্ছা, ডাক্তার যারা হতে চাও তারা এবার দাঁড়াও দেখি। হায় রে, আমার চোখের পানি দেখে সব শিক্ষক হয়ে গেছে, ডাক্তারই আর পড়বে না। বসো। তাইলে মজার গল্প বলি। হ্যাঁ, 2-4 জন দাঁড়াইছে। ইন্টারমিডিয়েটে ক্লাস নিচ্ছেন আমাদের বাংলার শিক্ষক ডক্টর ননীগোপাল দেবনাথ। হঠাৎ করে তিনি বগল থেকে পরীক্ষার একটা খাতা বের করে বললেন যে আমি একটা জিনিস পড়ে শোনাবো, তোমরা ভালো করে শুনিও, মনোযোগ দিয়ে শুনিও। তিনি বললেন যে আমি একটা রচনা পড়ে শোনাচ্ছি, আমার জীবনের লক্ষ্য। আমরা খুব মনোযোগ দিয়ে শুনলাম। শোনার পরে একদিক থেকে প্রথম বেঞ্চে বসা ছিল কোনো একজন বলল, বাবা তুমি দাঁড়াও তো, তুমি যদি একজন এক্সামিনার হও তাহলে কত দিবা? সে বলে, স্যার মার্ক তো 20, পুরা তো দেওয়া যায় না, তাও আবার বাংলা। আমি স্যার কিন্তু 19-এর নিচে দিতে পারবো না, আমি যদি এক্সামিনার হই। পরের জনকে জিজ্ঞেস করলেন, তুমি কত দিবা? সে বললো, স্যার বয়ে বয়ে বলেই ফেলি, আমি কিন্তু 20-এর 20ই দিয়ে দিব। তাই
রাজধানীর মিরপুরে উদ্বোধন হলো বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ উমর বেলিম ইনিশিয়েটিভ ফাউন্ডেশন। পিছিয়ে পড়া শিশুদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে উদ্যোগ নিয়েছেন সাবেক ক্রিকেটার জাভেদ উমর। মোবাইল কিংবা অন্যান্য অসুস্থ চর্চা থেকে শিশুদের দূরে রেখে খেলাধুলার প্রতি জোর দিতে জাভেদ উমর ফাউন্ডেশনটির যাত্রা শুরু হলো, যেখানে ব্যাট বল গ্লাভস থেকে শুরু করে খেলাধুলার প্রতি শিশুদের আগ্রহী করে তুলতে যাবতীয় সহযোগিতা করতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে জাভেদ উমরের ক্রিকেট ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মুহূর্তের গল্পগুলো জাভেদ উমর বেলিম ইনিশিয়েটিভ ফাউন্ডেশনের ওয়েবসাইটে পাওয়া যাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ সহ হাবিবুল বাশার সুমন ও মোহাম্মদ আশরাফুলের মতো সাবেক ক্রিকেটাররা। আস্তে আস্তে কিছু কালেকশন করলাম, পেপার কাটিং এগুলা, তারপর ওখান থেকে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, প্রিমিয়ার লিগ, তো সব কিছু পেপার, তারপর অনেক কিছু কালেকশন হয়ে গিয়েছে। বাংলাদেশ টিম ধাপে ধাপে, আন্ডার 19, 18 বাংলাদেশ টিম, টেস্ট ম্যাচ, আবার অফিসিয়াল, তো সব কিছু মিলিয়ে আমি যখন একটা আমার কালেকশন দেখলাম, আমি দেখলাম এটা একটু আমি হয়তো একটা প্রেজেন্টেশন হবে সবার জন্য, যে বা একটা শিক্ষা হবে, একটা প্লেয়ার কতটুকু স্ট্রাগলিং করে এই পর্যায়ে আসে, যারা নতুন প্রজন্ম। শেষ করছি এক হচ্ছে দিক।